দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ দেওয়া আছে এখানে একটা। ওকে, রিঅ্যারেঞ্জ দ্য স্টেটমেন্টে কি দেওয়া আছে? ইন দ্য উইন্টার টাইম the 2022 World Cup in Qatar would best be staged, will not be held in June. But তো কি আনসার করেছো এটা আমাকে বলো। আমি তো ম্যাম এখানে মানে বি করেছি। বি, আচ্ছা। আর আর অন্য কেউ কিছু করেছো? ডি 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 ও ডি, আচ্ছা 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 আচ্ছা, সরি সরি, ডি, আচ্ছা ডি একদমই ঠিক করেছো এটা। কেননা দেখো এটা আনসারটা এরকম হবে, প্রথমত এই এই অংশটা দিয়ে আরম্ভ হবে, ঠিক আছে? দ্য 2022 ওয়ার্ল্ড কাপ ইন কাতার, যেটা কিনা উইল নট বি হেল্ড ইন জুন, যেটা হওয়ার কথা ছিল আর কি জুনে, বাট would best be staged in the winter time. So option number D will be correct answer. একদম ঠিকঠাক, এটা অপশন নাম্বার ডি হবে। আচ্ছা, নেক্সট চলে আসো, সিনোনিম অফ ডিলিজেন্ট। ডিলিজেন্টের সিনোনিম কি? কি আনসার করেছো? ইন্ডাস্ট্রিয়াস, আচ্ছা, একদম একদম। ডিলিজেন্ট মানে হচ্ছে যে খুব সিরিয়াস এবং যে খুব কেয়ারফুল বলতে পারো, যে নিজের সমস্ত কাজটা নিয়ে খুব কনসার্ন, তাকে বলা হয় ডিলিজেন্ট। তো ইন্ডাস্ট্রিয়াস মানে কি, যে খুবই পরিশ্রমী, ঠিক আছে, লেবোরিয়াস এরকম অর্থে বলতে পারো। তো এই এই যে কটা দেওয়া আছে এই তিনটেই কিন্তু নেগলিজেন্ট। দেখো নেগলিজেন্ট মানে হচ্ছে যে একদমই কেয়ার করে না কিছু, কেয়ারলেস মানেও তো বোঝাই যাচ্ছে কেয়ার করে না, আর লেজি মানে হচ্ছে অলস। তো অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ অ্যাকসেন্ট। অ্যাকসেন্টের অ্যান্টোনিম কি বলো, কি করেছো? ডিসেন্ট। ডিসেন্ট, আচ্ছা, একদম ঠিক। অ্যাসেন্ট মানে হচ্ছে ওঠা, ঠিক আছে, এইটা হচ্ছে সিনোনিম রাইজ। যেমন ধরো আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি, বা আমাদের দেখবে ম্যাথসে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার থাকে। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি ছোট থেকে বড় সাজাতে হয়, ডিসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট সাজাতে হয়, এই সেম জিনিস, ঠিক আছে? তো এখানে অপশন নাম্বার 3 উইল বি কারেক্ট আনসার। আর ক্লাইম্ব মানে হচ্ছে ওঠা, এখানে আমার অ্যান্টোনিম বিপরীত শব্দ বলেছে তাই জন্য আমি এটা করলাম না। আর এলিভেট মানে ওঠা। তো এই তিনটে জিনিসই হচ্ছে আমাদের অ্যান্টোনিম। এবারে আমি এক্সট্রা করে কিছু বলছি, যেটা লিখে নাও। এই ওয়ার্ডটা না, পার্টিকুলারলি এই যে অ্যাসেন্ট ওয়ার্ডটা খুব কনফিউজিং। তিনটে হয়, ঠিক আছে? এই একটা তো দেখতে পাচ্ছ, ASCEND, অ্যাসেন্ট মানে কি ক্লাইম্ব অর্থে ধরতে পারো, চড়া, ঠিক আছে? সেটা সিঁড়িতে হতে পারে বা কোনো উঁচু জায়গায় চড়া হতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসেন্ট, ASSENT, অ্যাসেন্ট, ঠিক আছে? অ্যাসেন্ট মানে কি অ্যাকসেপ্ট করা বা এগ্রি করা কোনো জিনিসকে, মানে সম্মতি জানানো, ঠিক আছে? আমি লিখলাম এখানে অ্যাকসেপ্ট, ACCEPT, ঠিক আছে? অ্যাসেন্ট উচ্চারণটা, ঠিক আছে? আর একটা জিনিস আছে এখানে অ্যাকসেন্ট বলে, আর একটা জিনিস আছে যেটা দেখবে তোমরা শুনে থেকেছো হয়তো, ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট, ইংলিশ ওয়ার্ডের ক্ষেত্রে হয়। মানে কি ব্রিটিশরা একটু আলাদা ভাবে ইংলিশ বলে, আমেরিকানরা একটু আলাদা বলে, স্প্যানিশরা আলাদা বলে, রাশিয়ান আলাদা বলে। তো এই যে উচ্চারণ গুলো হয় এগুলোকে বলা হয় অ্যাকসেন্ট। তো আমরা একটা ইংলিশে একটা ওয়ার্ড বলি, সেটা হচ্ছে ইন্টোনেশন। ইন্টোনেশন মানে কি, দেখো টোন কথাটা আছে তাই তো, মানে টোনাল কোয়ালিটিটা কিরকম হবে সেটা এরকম, মানে কিভাবে বলা হবে, ফোর্সফুলি বলা হবে না সফটওয়্যার বলা হবে। যেমন ধরো বেঙ্গলি অ্যান্ড ফ্রেঞ্চ, এদের ইন্টোনেশন খুব সফট, মানে আমাদের স্বরবর্ণ প্রধান ওয়ার্ড, তাই জন্য আমাদের এই এত মিষ্টি ল্যাঙ্গুয়েজ বলা হয়। ফ্রেঞ্চকে বলে বেঙ্গলি তো সুইটেস্ট অফ দ্য অল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টোনেশন। তো এই তিনটে জিনিস লিখে নেবে একটু, হ্যাঁ? তো অ্যাসেন্ট, এবং এখানে তোমার এরার বা তোমার স্পেলিং কারেকশনের জন্য এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিখে রাখবে এক জায়গায়। একটা হচ্ছে অ্যাসেন্ট, একটা হচ্ছে অ্যাসেন্ট, আর একটা হচ্ছে অ্যাকসেন্ট, ঠিক আছে? এই তিনটে খুব ইম্পর্টেন্ট, সো কাইন্ডলি নোট ইট ডাউন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে আসি। ইফ আই হ্যাড নোন ইউ ওয়ার কামিং, আই ড্যাশ আ কেক। এখানে ভার্ব, কারেক্ট ফর্ম অফ ভার্ব দিয়ে করতে বলেছে, বলো কি করেছো? আই উড হ্যাভ বেকড। আই উড হ্যাভ বেকড, একদম এইটাই হবে আনসার। বিকজ এখানে আমরা জানি যদি এটা সে ইফ আই হ্যাড নোন, মানে এটা হচ্ছে ওই যে কন্ডিশনাল ক্লজ এর মতো, ঠিক আছে? যদি আমি জানতাম যে তুমি আসতে, তাহলে আমি করে ফেলতাম, তাই জন্য এখানে হবে। এটা ফরম্যাটের মধ্যে পড়ে, ঠিক আছে? যখনই এখানে এই পাশে হ্যাড নোন আসে এবং সেটা যদি কন্ডিশনাল ফর্মে আসে, কন্ডিশনাল সেন্টেন্সে আসে, তাহলে তোমাকে এই সাইডে
উড আনতে হয় আর তার সাথে হচ্ছে হ্যাভ আনতে হয়। এটা সূত্র, ঠিক আছে, এটার কোনো লজিক নেই, বাট এটা সূত্র। আমরা যখন ক্লজ শিখবো তখন আমরা কন্ডিশনাল ক্লজ শিখে নেব। তো এখানে এক্ষেত্রে অপশন নাম্বার সি উইল বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, বলো, she said to me what are you doing, এটা ন্যারেশন করতে বলা হয়েছে। She asked me what I was doing. আচ্ছা, প্রথমত যখন এখানে এটা হচ্ছে ইন্টারোগেশন দেওয়া আছে, তাই তো, মানে এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, মানে কি ফর্মে দেওয়া আছে, এটা ইন্টারোগেশন সেন্টেন্স বলে, ঠিক আছে, ইন্টারোগেটিভ রাদার বলা হয়। তো যখনই এরকম কোয়েশ্চেন চিহ্ন দেওয়া থাকবে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া থাকবে, সেক্ষেত্রে যখন ন্যারেশন করি আমরা সেড টু জায়গায় আস্কড করি। সেক্ষেত্রে দেখো এখানে আস্কড 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 তিনটে জায়গায় আস্কড আছে, তো অপশন নাম্বার 4 উইল বি এলিমিনেটেড, আমাকে দেখতেই হবে না। নেক্সট আমার কি আছে, এখানে WH আছে, তো লিঙ্কারেও আমার WH ই হবে। এবার এই যে ভার্বটা আছে এখানে, হোয়াট আর ইউ ডুইং, আমার চেঞ্জ হবে এই দুটো, তার মানে সে আমাকে বলছে তুমি কি করছো, তার মানে এক্ষেত্রে আই, ইউটাকে আই, তাহলে এখানে দেখো তিন জায়গাতেই আই দেওয়া আছে, দু জায়গাতে আই দেওয়া আছে, আর এখানে সোজা ডাইরেক্ট আর ইউ দিয়েছে, তাহলে অপশন নাম্বার সি উইল বি এলিমিনেটেড। এবারে কোনটা করব আমরা, এখানে প্রেজেন্ট টেন্স থাকলে আমাদের পাস্ট টেন্সে হয়ে যায়, কেন হয়ে যায়, বিকজ এই যে টেন্সটা মেনটেন করে দেওয়া আছে সেড, এটাই আমার পাস্ট টেন্সে আছে, তো এই কারণে আমাদের এই যে ওয়াজটা এখানে রাইট আনসার হবে, এবং তোমার ফার্স্ট এর যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ভুল। তো এইটা হচ্ছে লজিক যে কেন অপশন নাম্বার বি উত্তর হবে। ওকে, তো অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট আমার আছে ডু নট টাচ দ্য ওয়্যার, ঠিক আছে, তারের মধ্যে টাচ করো না, বলো কি বলেছো, লেট দ্য ওয়ার Not be touched. বলো কি বলেছো, আরেকবার বলো, The wire কোনটা not be কোনটা touched. কোনটা অপশন নাম্বার কোনটা, কেন অপশনের সাথে মিলছে না? আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো সরি, এটা অপশনটা ভুলভাল দেওয়া হয়ে গেছে, এবিসিডি হতো। যাই হোক, এখানে হচ্ছে তোমার দেখো লেট দ্য ওয়্যার নট বি টাচড, এটা ঠিক বলেছো, কিন্তু এখানে দেখো লেট দ্য ওয়ার নট টাচ দেওয়া আছে, তার মানে এটা কিন্তু অপশন হচ্ছে না, দ্য ওয়্যার শুড নট বি টাচড। আচ্ছা, লেট দ্য ওয়্যার নট বি টাচড লেখা আছে এখানে, বিকজ বি এর পরে অলওয়েজ আমাদের V3 ফরম্যাট হয়, তো এই অপশনটাও কিন্তু আমাদের ভুল, আর দ্য ওয়্যার ইজ নট টু বি টাচড, তো অপশন কিন্তু বি এখানে, এক্ষেত্রে এই যে এটা অপশন নাম্বার বি ছিল, অপশন নাম্বার বি উইল বি কারেক্ট আনসার। তো এখানে কি ব্যাপারটা হয়, যখন দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রুলটা কি, ইম্পারেটিভ সেন্টেন্সের রুল ভয়েস চেঞ্জে হচ্ছে প্রথমে আমাদের লেট বসাতে হয়, তারপরে আমাদের সাবজেক্ট অবজেক্ট বসাতে হয়, তারপরে বি বসাতে হয়, তারপরে হচ্ছে V3 বসাতে হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো আর একটা জিনিস, যদি কোনো উচিত অর্থে দেওয়া থাকে, যেমন এখানে বলছে তারটাতে হাত দেওয়া উচিত নয়, তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই জিনিসটাও হয়। এবার তুমি যদি কোয়েশ্চেনটা দেখো একবার, ডু নট টাচ দ্য ওয়্যার, এখানে অবজেক্টটা কি, দ্য ওয়্যার, ঠিক আছে, তুমি কোনোভাবে টাচ করো না ওয়্যারটাকে, মানে তারটাকে তুমি টাচ করো না, তাহলে কি টাচ করবো না, ওয়্যারকে টাচ করবো না, সো এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে আমি যদি এটাকেই সামনের দিকে নিয়ে চলে আসি, দ্য ওয়্যার শুড নট বি টাচ, আমি করতেই পারি, বিকজ এটা তো উচিত, ঠিক আছে। আর যদি এটা আমাদের লেট দিয়ে করতে হতো, তাহলে আমাদের এইভাবে করতে হতো, লেট দ্য ওয়্যার নট বি টাচড, যেটা ও বললো, যেটা একজন বললো ওটা একদম ঠিকঠাক বলেছে, লেট দ্য ওয়্যার নট বি টাচড, এক্ষেত্রে বি দেওয়া ছিল না বলে কিন্তু অপশনটা কিন্তু ভুল হয়েছে, TOUCHDD, হ্যাঁ, এখানে জায়গা নেই বলে আমি আর লিখলাম না। সো এক্ষেত্রে অপশন নাম্বার বিটা কিন্তু একদম ঠিক আছে, শুড নট বি টাচড। ওকে, অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 7 কি করেছো, হি ফেইলড বিকজ হি ডিড নট স্টাডি টু আইডেন্টিফাই দ্য ক্লজ, এখানে কি ক্লজ আছে, আচ্ছা কেউ আর অন্য কেউ করেছো, আচ্ছা আমরা জানি ক্লজ হচ্ছে আমাদের তিন রকমের ক্লজ হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা একা একা উচ্চারণ হতে পারে, উচ্চারণ নয় মানে একা একা বসতে পারে। এক্ষেত্রে দেখো এই অংশটাকে তুমি যদি দেখো, আচ্ছা আমরা কি করে বুঝবো বাকি কতগুলো ক্লজ আছে, এটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। তাহলে আমাদের কি একটা ট্রিক মনে রাখতে হবে, যতগুলো ভার্ব আছে ঠিক ততগুলোই সাবজেক্ট আছে, ততগুলোই ক্লজ আছে। ফর এক্সাম্পল দেখো এখানে ফেইলড হচ্ছে একটা সাবজেক্ট, আর ডিড নট স্টাডি হচ্ছে সাবজেক্ট নয়, সরি ভার্ব। এখানে হচ্ছে ভার্ব 1 হচ্ছে ফেইলড, আর ভার্ব 2 হচ্ছে
ডিড নট স্টাডি, ঠিক আছে? তাহলে দুটো ভার্ব আছে ইকুয়াল টু দুটো ক্লজ আছে, তাহলে দুটো যখনই ক্লজ আছে তাহলে আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এখানে অবশ্যই একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো এক্ষেত্রে দেখো হি ফেলড এই অংশটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লজ, বিকজ এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হতে পারে যে সে ফেল করেছে, এখানে কিন্তু আর কোনো রকম প্রশ্ন নেই। বাট তুমি যদি এই অংশটাকে পড়ো বিকজ হি ডিড নট স্টাডি, শুধুমাত্র তুমি যদি এই অংশটাকে পড়ো যে সে পড়াশোনা করেনি, ঠিক আছে, তার জন্য কিন্তু অনেক কিছু হতে পারে। সে শুধুমাত্র ফেল করেছে তা তো নয়, সে হয়তো পিটাই খেয়েছে কারোর কাছ থেকে, সেটাও হতে পারে। সে হয়তো জব পায়নি, সেটাও হতে পারে। বা সে হয়তো পড়েনি বলে কিছু কারোর কাছ থেকে বকা খেয়েছে, ঠিক আছে? সুতরাং এটাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লজ, বিকজ এরপরে আরো কোয়েশ্চেন আসে। এরবারে সাবঅর্ডিনেট ক্লজ কে আমাদের তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে রিলেটিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। রিলেটিভ ক্লজ কে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজও বলা হয়, ঠিক আছে? আমাদের লুক আউট হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, যখন আমরা ক্লজ পড়বো তখন এগুলো ডিটেলস আলোচনা করবো, বাট যেহেতু এটা অ্যাডভার্বিয়াল ক্লজ সেহেতু আমি অ্যাডভার্বিয়াল ক্লজটা একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ জানার আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথাটাকে আমি যখন অ্যাডভার্ব করিয়েছিলাম তখনই আমি বলেছিলাম যে কোনো জিনিসকে ভাঙবে, ওয়ার্ড গুলোকে ভাঙবে। দেখো এখানে অ্যাড মানে কি, তুমি মনে করতে পারো যে অ্যাড মোর মিনিং টু ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যানাদার অ্যাডভার্ব, এই জিনিসটাকে অ্যাডভার্ব বলা হয়। মানে অ্যাডভার্ব মূলত তোমার, কেউ কিছু বলছো? ইকো হচ্ছে? এখনো হচ্ছে? এখনো হচ্ছে? এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। দেখো অ্যাডভার্ব হচ্ছে তোমার অ্যাড মোর মিনিং টু দ্য ভার্ব, অর অর অ্যানাদার অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, ঠিক আছে? এই তিনটিকে বলা হয়। সুতরাং আমরা যখন অ্যাডভার্বিয়াল ক্লজ করব তার মানে এটা তো অ্যাডভার্বের মতনই কাজ করবে। তাহলে অ্যাডভার্বের মতন কাজ করা মানে কি, আমার উত্তরটা দেবে কেমন, ঠিক আছে? কেমন নয়, কিভাবে, কিভাবে উত্তর দেবে, কিভাবে, ঠিক আছে? বা কেন, এইসবের উত্তর দেবে। তাহলে এবার তুমি এই জিনিসটাকে পড়ো, দেখো হি ফেলড ওয়াই, এখানে কি একটা রিজন আসছে, একটা রিজন কেন সে ফেল করেছে, বিকজ, ঠিক আছে? এই কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজ। আমরা যখন ক্লজ পড়বো কিছু কিছু লিঙ্কার বলে দেবো, ওগুলো দিয়েই মোটামুটি হয়ে যায়। তাছাড়া আর একটা ব্যাপার আছে, তুমি নাউন ক্লজটা খুব ইজিলি বুঝতে পারবে আর রিলেটিভ ক্লজটাও খুব ইজিলি বুঝতে পারবে, বিকজ রিলেটিভ ক্লজের আমি কয়েকটা এক্সাম্পলও কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াস যে মক পেপারস গুলো প্র্যাকটিস করেছি সেখানে বলেছিলাম। রিলেটিভ ক্লজ মানে কি, যারা দেখবে তোমার ওই যে অ্যান্টিসিডেন্টস এর আগে বসে। এই ধরো WH, এটা একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? WH, তো এর আগে আমি ধরো এখানে বয় বসালাম। ধরো আমি যদি একটা সেন্টেন্স বসাই যে আই নো দ্য বয় হু ইজ গুড ইন স্টাডি, গুড অ্যাট স্টাডি, ঠিক আছে? যে হচ্ছে তোমার পড়াশোনায় ভালো, ঠিক আছে? তার মানে কি, এখানে বয় আর হুটা কিন্তু এরা রিলেটিভ এবং এরা দুজনেই কিন্তু ইকুয়াল। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট এবং এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? এই কারণে এটাকে রিলেটিভ ক্লজ বলে। বুঝতে পারলে খুব বেটার, না হলে আমরা যখন ক্লজ করব তখন আমি আবার পড়াবো, ওকে? ডোন্ট ওয়ারি। আর একটা জিনিস, আমি এখানে একটা জিনিস বললাম, এই যে ছোট ছোট জিনিসগুলো একটু লিখে নেবে। গুডের সাথে না কোনো জিনিস তুমি যদি ভালো হও তাহলে হচ্ছে তোমার গুডের সাথে তোমার হয় অ্যাট। ইউ আর গুড অ্যাট স্টাডি, ইউ আর গুড অ্যাট ম্যাথমেটিক্স, ইউ আর গুড অ্যাট ইংলিশ, ইউ আর গুড অ্যাট সামথিং। বাট যখন তোমার ব্যাড বসবে না, ইউ আর ব্যাড ইন, ঠিক আছে? এগুলো ফিক্সড প্রিপোজিশন। গুডের সাথে অ্যাট হয়, ব্যাডের সাথে ইন হবে। এবার তোমার যখন তোমার আসবে, তো এর ট্রিকটা কি, মনে রাখবোটা আমরা কি করে? কেননা এত কিছু মনে রাখতে গিয়ে আমাদের গন্ডগোল হয়ে যাবে। আমি এইভাবে মনে রাখি, যদি তোমরা মনে রাখতে চাও এভাবে রাখতে পারো। ধরো ব্যাড ইন মানে তুমি কোনো একটা জিনিসে যদি বাজে হও না, তুমি একদম ভেতর থেকে বাজে হবে, মানে আমি এইভাবে মনে রেখেছি। সো ইউ আর ইনসাইড ব্যাড, তো তোমার যদি ব্যাডের সাথে ইন হয়ে যায় তাহলে অবশ্যই গুডের সাথে অ্যাড হবে। খুব সিলি লজিক আই নো, বাট স্টিল এটা তোমার কাজ হয়ে যাবে যখন তুমি কোয়েশ্চেনে তুমি যখন অপশন দেখবে, যখন গুড ইন আর গুড অ্যাড দুটোই যখন দেওয়া থাকবে না, তখন গন্ডগোলটা হয়ে যায়, ঠিক আছে? তো এটা একটা ট্রিক, লিখে রাখবে ছোট করে। আচ্ছা, নেক্সট 8 নাম্বারটা বলো। শি ড্যাশ আর মাদার ইন মেনি ওয়েজ, এখানে ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলা হয়েছে, বলো। দেখাশোনা করো। একদম একদম। টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা নয়, টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল। রিজেম্বল কথাটা হচ্ছে RESEMBLE। রিজেম্বল মানে কি, একই রকম দেখতে, লুক অ্যালাইক, ঠিক আছে? লুক অ্যালাইক, অ্যালাইক মানে হচ্ছে একই রকম।
তো সে তার মায়ের মতনই দেখতে, ঠিক আছে? এইটা হচ্ছে টেক্স আফটার। ওকে, এরপরে বাকিগুলো আমরা একটু দেখি। একদম 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 লুক আফটার মানে হচ্ছে একদম ঠিক বলেছো, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, ঠিক আছে? টেক্স আফটার মানে হচ্ছে রিজনেবল, তোমাকে একই রকম দেখতে কারোর সাথে ওরকম। আচ্ছা, টেক অন মানেটা লেখো। টেক অন মানে হচ্ছে তোমার যদি তুমি কাউকে অ্যাপয়েন্ট করো অ্যাজ আ এমপ্লয়ি, ঠিক আছে, মানে তুমি কাউকে অ্যাপয়েন্ট করা বলতে পারো, অ্যাপয়েন্ট বা তুমি হায়ার করেছো অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে, এটাকে বলা হয় টেক অন, ঠিক আছে? আচ্ছা, টেক অফ মানে আমরা সবাই জানি যে হেলিকপ্টার বলো বা তোমার কোনো ফ্লাইট বলো, এই যে টেক অফ করছে, ঠিক আছে, মানে এটা মূলত এরোপ্লেনের সাথেই হয়, ঠিক আছে? আর টেক আপ মানে হচ্ছে কোনো একটা টেক আপ মানে তুমি কোনো একটা নিউ অ্যাক্টিভিটি স্টার্ট করেছো, এটা বলতে পারো স্টার্ট আ নিউ অ্যাক্টিভিটি, স্টার্ট আ নিউ একটা নতুন কি করেছো অ্যাক্টিভিটি। যেমন এখানে দেখবে এটা খুব একটা ফেমাস এক্সাম্পল দেওয়া যায় যে আই টেক আপ আ নিউ হবি ফ্রম দিস ইয়ার, মানে কি আমি একটা নতুন কিছু নিয়েছি, আমার একটা উদ্যোগ নিয়েছে একটা নতুন কিছু করব বলে, সো এটাকে বলা হয় টেক আপ, ঠিক আছে? সো বাকি অপশন গুলো আমি বলে দিলাম যে কেন ওটা হলো। সো এখানে অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো আইডেন্টিফাই দ্য সিম্পল সেন্টেন্স। এখানে বলো সিম্পল সেন্টেন্স কোনটা, কোনটা সিম্পল সেন্টেন্স? She enjoys swimming and her brother likes cycling. If you need help, just ask. The baby smiled in spite of being ill. Option number C বললে? ম্যাম সি। একদম, এটাও ক্লজ। সিম্পল সেন্টেন্স মানে কি, এটাও একটা ট্রিক আছে, মানে আমি যেভাবে আমার স্টুডেন্টদের মনে করাই, সেন্টেন্স যদি তুমি ক্লজের বেসিসে যদি ভাগ করো, সেন্টেন্সকে যদি ক্লজের বেসিসে, যতগুলো ক্লজ আছে ততগুলোর বেসিসে তুমি যদি সেন্টেন্সকে ভাগ করো, যেমন গঠন অনুসারে সেন্টেন্স কিন্তু 5 রকমের, বা মিনিং অনুসারে বলতে পারো, গঠন বলবো না, মিনিং অনুসারে সেন্টেন্স কিন্তু 5 রকম। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। দ্যাটস অ্যানাদার থিং, ঠিক আছে? এইটা সেন্টেন্স যদি তুমি ক্লজের ডিভিশনের উপরে ভাগ করো, তাহলে তোমার সিম্পল সেন্টেন্স পড়ে, কমপ্লেক্স সেন্টেন্স পড়ে, আর হচ্ছে আর একটা পড়ে কম্পাউন্ড সেন্টেন্স পড়ে, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্সের ওই যে আমরা অ্যান্ড দিয়ে একটা এক্সাম্পল দেখলাম না, আগের কোয়েশ্চেনটাতেই তো দেখলাম মনে হলো অ্যান্ড দিয়ে। দাঁড়াও আমি দেখাচ্ছি কোনটা, না এখানে নেই, একটা অ্যান্ড দ্বারা একটা সেন্টেন্স ছিল, এই যে অপশন নাম্বার 1 যেটা, অপশন নাম্বার 1 যেটা আছে সেটাই, ঠিক আছে? সি এনজয় সুইমিং এন্ড হার ব্রাদার লাইকস সাইক্লিং, এইটাকে কম্পাউন্ড বলা হয়। কম্পাউন্ড মানেই হচ্ছে কোনো দুটো জিনিস যোগ করাকে কম্পাউন্ড বলে, ঠিক আছে? ডিটেলস আমরা পড়বো যখন আমরা ক্লজ করব। সিম্পল সেন্টেন্স মানে কি, যদি তুমি নিজে ইন্ডিপেন্ডেন্ট, ইফ ইউ আর প্রিন্সিপাল অফ ইউর লাইফ, তোমার লাইফ দেখো সিম্পল চলবে, তুমি যদি নিজের আইডিয়ালসে বাঁচতে পারো, মানে আমি বলি যে যদি তুমি সিম্পল থাকো, যদি তুমি সিম্পল থাকো, ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ইউর লাইফ, মানে ইউ আর নট ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আপন সামওয়ান, তুমি কারোর প্রতি ডিপেন্ডেন্ট নয়। কমপ্লেক্সিটি তখনই তোমার লাইফে আসবে যখন তুমি প্রিন্সিপাল হবে, আবার তুমি তোমার সাবঅর্ডিনেট কে নিয়েও কাজ করতে থাকবে। তো যদি প্রিন্সিপাল ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে, বা বলতে পারো তুমি মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেক্ষেত্রে তোমার লাইফ কমপ্লেক্স হয়ে গেল। ওকে, এবং এই কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে যেগুলো জয়েন করি, মানে কি, ওই যে সাবঅর্ডিনেট ক্লজ কিছুক্ষণ আগে আমরা পড়লাম, কি কি পড়েছিলাম? সাবঅর্ডিনেট ক্লজ 3 রকম পড়েছিলাম, একটা হচ্ছে তোমার নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তো এক্ষেত্রে দেখো তুমি এবার আর একটা জিনিসও বলেছিলাম, সিম্পল সেন্টেন্স মানে কি, যদি তুমি ইফ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ ইউর লাইফ, তার মানে প্রিন্সিপাল ক্লজ একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে। এবার আমরা প্রিন্সিপাল ক্লজ একটা আছে না দুটো আছে কি করে বুঝবো? ওই যে বলেছিলাম যতগুলো সেন্টেন্সে ভার্ব থাকবে ঠিক ততগুলোই থাকবে। তার মানে হলো যেই সেন্টেন্সে আমার একটা মাত্র ভার্ব থাকবে সেখানে আমার প্রিন্সিপাল ক্লজ হবে। কেন হবে? বিকজ প্রিন্সিপাল একা একা বসতে পারে, কিন্তু সাবঅর্ডিনেট বা কমপ্লেক্স যাদের লাইফ হয় তারা কিন্তু একা একা বসতে পারে না। আই হোপ আই ক্যান মেক ইট ক্লিয়ার, যতটা মানে আমি ক্লজের ডিটেলসে না গিয়ে যতটা সম্ভব ইজি ভাবে বলার চেষ্টা করছি আমি। এবার এক্সাম্পল দেখো, এখানে দেখো কতগুলো ভার্ব আছে, দেখো এটা দুটো ভার্ব আছে এখানে, একটা এনজয়, একটা হচ্ছে লাইক, আর এটা আমি বললাম এটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ, তাহলে সিম্পল সেন্টেন্সে অপশন নাম্বার 1 উইল বি এলিমিনেটেড। ওকে, নেক্সট দেখো ইফ ইউ নিড হেল্প, দেখো এখানে নিড হচ্ছে আমার 1 নাম্বার ভার্ব,
আর এই আক্স হচ্ছে আরেক নাম্বার ভার্ব, তার মানে এখানেও দুটো ভার্ব আছে, তার মানে এটা তো সিম্পল সেন্টেন্স হবেই না। পরের কাইন্ড ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, ইফ ইউ নিড হেল্প, যদি তোমার হেল্প লাগে। ওকে, তো এইটাও আমার অপশন নাম্বার 12 এ এলিমিনেটেড। নেক্সটটা দেখো তোমার কটা ভার্ব আছে, দেখো দ্য বেবি স্মাইল ইন স্পাইট অফ বিইং ইল, এইটা হচ্ছে ভার্ব নাম্বার 1। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, আর বিইং হচ্ছে পার্টিসিপল ইউজ করা হয়েছে, ঠিক আছে, আইএনজি দিয়ে। তার মানে কি বেবি স্মাইল করেছে যদিও সে অসুস্থ আছে, তো এইটাই অপশন হবে, অপশন উত্তর এটাই হবে। বাট স্টিল আমরা অপশন নাম্বার ডিটা যেটা সেটা একবার দেখে নিই। although it was difficult, এটা একটা verb, they completed the task, তার মানে এখানেও V1 V2 এখানেও দুটো verb আছে, তাহলে এটাও কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ, and এটাও adverbial clause although দিয়ে যাচ্ছে বলে। ওকে, সো অপশন নাম্বার 3 will be the correct answer। ঠিক আছে, তো এখানে এইটাই ছিল সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এবং লাস্ট কোয়েশ্চেন কি আমাদের, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ কিওর অফ অল ডিজিজ, যেটা হচ্ছে একটাই কিওর সমস্ত ডিজিজের, সেটাকে কি বলে? কেউ বলবে, কেউ অ্যাটেম্প্ট করবে, চেষ্টা করবে কেউ বলতে, কোন অপশনটা হতে পারে? রেমিডি। রেমিডি ইজ দ্য কিওর অফ অল ডিজিজ। আচ্ছা, রেমিডি। আর কেউ বলবে? অ্যান্টিডট। অ্যান্টিডোট। আচ্ছা, অ্যান্টিডট না, নো 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 নো, মেডিসিন মানে কি বলো, কিওর অফ অল ডিজিজ। ধরো আমার মাথা যন্ত্রণা করছে, তো তোমার জ্বর হয়েছে, ঠিক আছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে আর তোমার জ্বর হয়েছে, তাহলে আমি একটা মেডিসিন দিয়ে আমি দুটোকে কিওর করতে পারবো? পারবো না কিন্তু। তাহলে এ কিওর অফ অল ডিজিজ কিন্তু হলো না, সমস্ত রোগের কিন্তু ওষুধ কিন্তু হয় না। ফর এক্সাম্পল ক্যান্সার, এখনো কিন্তু মেডিসিন আবিষ্কার হয়নি, তো মেডিসিন তো হবে না। অ্যান্টিডোট মানে কি, যে যেমন সাপে কামড়ালো ওই বিষটাকে জাস্ট নিউট্রাল করে দেওয়ার জন্য। অ্যান্টিডোট কিন্তু কোন রকম ভাবে সারিয়ে তোলে না তোমাকে, সামথিং তোমার শরীরে ঢুকেছে সেটাকে জাস্ট নিষ্ক্রিয় করে দেবে, ঠিক আছে, নিউট্রাল করে দেবে, যাতে ওর দ্বারা কোন রকম তোমার আর ক্ষতি না হয়। তাহলে এটা অ্যান্টিডোটটাও কিন্তু হবে না। আর রেমিডি মানে হচ্ছে কি, ধরো তোমার এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রেমিডি কি হতে পারে, যে তুমি আইসক্রিম খেও না, আর আইসক্রিম খেলে আমার মতো হবে, কারণ আমারও শরীর খারাপ হয়েছে, তো এটা হচ্ছে রেমিডি, ঠিক আছে, উপায় বা এরকম। তো এখানে উত্তরটা হবে কিন্তু প্যানাশিয়া, যেটা সবাই এড়িয়ে গেছো। প্যানাশিয়া মানে হচ্ছে এটা একটা জিনিস যেখানে হচ্ছে অল কাইন্ড অফ সলিউশনস আর দেয়ার, মানে যাই প্রবলেম তুমি নিয়ে আসো এই একটাই সলিউশন, সেটাকে বলা হয় প্যানাশিয়া, বা তুমি বলতে পারো কিওর অফ অল ডিজিজ, এই জিনিসটাকে বলছে। ওকে, তো এই ছিল আমাদের আজকের মক পেপারের আনসার। আমরা আগের দিনের যে হোমওয়ার্ক সেটটা ছিল, চলো আমরা মিলিয়ে নিই। Rita, as well as some of her friends,